সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে আরেকটি শর্ট ট্রিক্সের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার পিছনে তোমরা টপিকটা দেখতে পাচ্ছ যে জারক ও বিজারকের যে সমতাকরণ রয়েছে। তো আসলে এই টপিকটা তোমাদের এইচএসসি তে গুরুত্বপূর্ণ থাকে, কিন্তু অ্যাডমিশনে আগে এই ধরনের ম্যাথগুলো মানে গুরুত্ব থাকতো না, কিন্তু এবার যেহেতু তোমাদের ভর্তি পরীক্ষার সময় 15 মিনিট বাড়ানো হয়েছে, সো এই ধরনের টপিক কিন্তু দিয়ে দিতেই পারে যে বামের পাশে যে জারক বিজারকের তোমার রিয়াকশন রয়েছে এটা তোমার সমতাকরণ করতে বলতে পারে। তো এই জিনিসটা তোমরা অ্যাডমিশনে অনেকে শুধু মুখস্থ করে এসেছো, কিন্তু মুখস্থ করে আসলে মানে এইচএসসি তে হয়তো পার পাওয়া যায়, কিন্তু অ্যাডমিশনে তোমার এত পড়া থাকে, এত ভাস পড়ে, এই জায়গাটা কিন্তু তোমরা গুলাই ফেলতে পারো। তো আমি তোমাদেরকে দেখাবো যে পাঁচটা স্টেপ, শুধুমাত্র পাঁচটা স্টেপের মাধ্যমে কিভাবে তোমরা এটা খুব সহজে সমতাকরণ করতে পারো। তো এটা করার জন্য প্রথম স্টেপটা হচ্ছে যে তোমার যে জারক কোনটা কোনটা হচ্ছে বিজারক, এটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এই যে এটা হচ্ছে কোনটা জারক, এটা হচ্ছে কোনটা বিজারক, এটা আইডেন্টিফাই করতে হবে। তো এটা তোমরা কিভাবে করবা, এটা তোমরা বইয়ে দেখবা যে ছক রয়েছে। এই ছকটা তোমরা যদি ভালো মতো দেখো, এই যে ছক, জারক ও বিজারক হচ্ছে জারণ সংখ্যা পরিবর্তনের ছক। এক্ষেত্রে তোমরা কোন কোন জিনিস হচ্ছে তোমরা খেয়াল রাখবা, তোমাদেরকে দেখাই দিই। প্রথমে তো দেখবা যে জারক আর বিজারক কোনটা, সেটা তো 1 নম্বরে দেখবা। তারপরে দেখবা যে কোন অবস্থায় আছে, অম্লীয় না ক্ষারীয়, এটা হচ্ছে 2 নম্বরে দেখবা। 3 নম্বরে দেখবা যে এই যে তোমার গ্রহণ করে ইলেকট্রন সংখ্যা কত, এটাই কিন্তু হচ্ছে এর হচ্ছে তোমার কি বলবো মানে কত পরিবর্তন হয়েছে জারণ সংখ্যা সেটা কিন্তু। আর লাস্ট হচ্ছে পরিবর্তিত অবস্থার কি, এটা দেখবা, কারণ তোমরা যখন উৎপাদে লিখবা, উৎপাদে কিন্তু পরিবর্তিত অবস্থাটা অবশ্যই লিখতে হবে। তো দেখো তোমাদেরকে এখন বাকি 5টা স্টেপ দেখাই যে ওরা কিভাবে সলভ করতে পারো। তো দেখো, প্রথম স্টেপটা তোমাদেরকে দেখাই। প্রথম স্টেপটা আগে বলছি যে প্রথমে হচ্ছে তোমার জারক এবং বিজারক চিহ্নিত করতে হবে। তাহলে আমরা আসলে জারক বিজারক চিহ্নিত করি। আমরা যদি ছকটা সম্পর্কে আমাদের ভালো মতো ধারণা থাকে, তাহলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো যে কোনটা জারক এবং কোনটা হচ্ছে বিজারক। তাহলে দেখো, এই যে আমরা দেখতে পাচ্ছি না পটাশিয়াম ডাইক্রোমেট, এটা কিন্তু কি হচ্ছে, এটা হবে তোমার জারক। তাহলে আমরা পাশে লিখে দিই, এটা হচ্ছে জারক। আর পাশে যে ফেরাস সালফেট দেখতে পাচ্ছ, এটা তাহলে কি, এটা হচ্ছে বিজারক। এটা নিচে লিখে দিই বিজারক। তাহলে এখন এটা সালফিউরিক অ্যাসিডটা কি, সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে মাধ্যম, মানে যে মাধ্যমে এই দুটো রিয়াকশন করা হচ্ছে, এটা হচ্ছে মাধ্যম। তারপর আসো সেকেন্ড স্টেপ। তো দেখো, সেকেন্ড স্টেপটা দেখো, জারকের তুল্য সংখ্যা বিজারকের আগে এবং বিজারকের তুল্য সংখ্যা জারকের আগে বসাইতে হবে। তাহলে ওই যে তুল্য সংখ্যা মানে কি, যে তার হচ্ছে তোমার এই যে অবস্থা থেকে যে অবস্থা গেছে সেখানে হচ্ছে তোমার ইলেকট্রন চেঞ্জ কতগুলো হয়েছে, ধর আগে কত ছিল তার জারণ সংখ্যা এবং পরবর্তীতে ইলেকট্রন গ্রহণ করা অথবা দান করার পর কত হয়েছে, সেটা হচ্ছে তুল্য সংখ্যা। তাহলে দেখো, এই যে এখানে যে পটাশিয়াম ডাইক্রোমেট রয়েছে, এর তুল্য সংখ্যা আমরা কত বের করবো। দেখো এখানে পটাশিয়ামের তুল্য সংখ্যা কত, দেখো অক্সিজেনের এখানে একটু তোমাদেরকে দেখাই। অক্সিজেন এখানে আছে 7, অক্সিজেনের জারণ সংখ্যা কত, -2, তাহলে এখানে হচ্ছে -14। তারপর হচ্ছে পটাশিয়ামের কত, +1, তার মানে হচ্ছে দুইটা যেহেতু আছে +2, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে -12 সমান সমান হচ্ছে, মানে এখন দেখো এখানে এই যে -14 +2 আর ক্রোমিয়ামের যে জারণ সংখ্যা রয়েছে, দুইটা ক্রোমিয়াম, সেটা মিলে হইতে হবে 0, কারণ আমরা জানি পুরো একটা মৌলের জারণ সংখ্যা হচ্ছে 0। তাহলে এখানে দেখো দুইটা একটু ক্রোমিয়ামের যদি এক্স ধরি, তাহলে দুইটা ক্রোমিয়ামের থাকতেছে কত, 12 থাকতেছে, তার মানে ক্রোমিয়ামের আমরা পাচ্ছি 6 করে। আর ক্রোমিয়াম যখন হচ্ছে তোমার ইলেকট্রন গ্রহণ করে, যেহেতু এটা হচ্ছে জারক, তখন তার পরিবর্তিত অবস্থা দ্বারা হচ্ছে Cr3+, Cr3+। তাহলে দেখো আগে ছিল 6 আর এখন হচ্ছে 3, তাহলে কত হচ্ছে তার পরিবর্তন অবস্থা, 3 হচ্ছে। তোমরা যদি 3 লিখে দাও তাহলে কি রাইট অ্যান্সার হবে, হবে না, কারণ দেখো ক্রোমিয়াম যেহেতু দুইটা আছে, একটা যদি 3টা গ্রহণ করে তাহলে বাকিটা কত থাকছে, 2টা। তাহলে আমরা ক্রোমিয়ামের জারণ সংখ্যা এখন কত, ক্রোমিয়াম যেহেতু জারক, তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যাটা আমরা বিজারকের আগে বসাবো। তাহলে বিজারকের আগে কত বসাবো, 6 বসাবো। দেখো ভালো মতো বুঝতে পারছো, দেখো আমরা 6 বসাইছি। তারপরে দেখো ঠিক সেম ভাবে বিজারকের তুল্য সংখ্যা জারকের আগে বসাইতে হবে। এখন দেখো ফেরাস সালফেটে মানে এফির হচ্ছে তোমার জারণ সংখ্যা হচ্ছে +2, আর এফির যখন একটা ইলেকট্রন দান করে তখন তার অবস্থা হচ্ছে +3, মানে শুধু একটা ইলেকট্রন গ্রহণ করে। কারণ একটি আমাদের সামনে লেখার দরকার আছে, দরকার নেই, এবার তুমি লিখে রাখতে পারো যদি ইন কেস তুমি যদি তোমার ধরো যে তুমি ভুলে যাও যে আমি কি ঠিক ক্রোমিয়ামেরটা সরি মানে ফেরাস সালফেট লিখছিলাম কিনা, তো লেখাটা ভালো, সমস্যা নেই। তারপরে স্টেপে আসো। দেখো 3 নম্বর স্টেপটা কি বলছে, জারক ও বিজারকের ধাতব অংশ
মাধ্যমের অধাতব অংশের সাথে যুক্ত করতে হবে। 3 নম্বর স্টেপটা কি, জারক ও বিজারকের ধাতব অংশ মাধ্যমের অধাতব অংশের সাথে যুক্ত করতে হবে। তা আসলে যুক্ত করি। দেখো মাধ্যম, দেখো মাধ্যমে এই যে এটা হচ্ছে তোমার অধাতব অংশ, তাহলে সালফেট অংশটা হচ্ছে অধাতব অংশ, আর বলে জারক ও বিজারকের ধাতব অংশ। এখন ধাতব অংশের মধ্যে যেটা পরিবর্তিত সেটা কিন্তু আমাদেরকে লিখতে হবে। তাহলে দেখো FeSO4, এখানে Fe হচ্ছে পরিবর্তন রূপ কি Fe3, আর SO4 এর দেখো Fe কিন্তু হচ্ছে তোমার দেওয়ার অংশ হচ্ছে 3 আর এটা 2, তাহলে এটা আমরা কিভাবে লিখবো Fe2SO4 3, যেহেতু সালফেটের হচ্ছে তোমার 2 এই জন্য। দেখো জারকেরটা দেখো, জারকে দেখো দুইটা কিন্তু হচ্ছে তোমার ধাতব অংশ আছে, একটা হচ্ছে পটাশিয়াম আর একটা হচ্ছে ক্রোমিয়াম, তা দুইটা আমরা লিখে দিই। পটাশিয়ামটা কি লিখবো K2SO4, একটু জায়গা নিই। আর একটা ক্রোমিয়ামটা কত Cr2SO4। দেখো ক্রোমিয়ামের কিন্তু জারণ অবস্থা Cr3+ হয়, সো এখানে হবে Cr2SO4 3। তাহলে আমরা এটা পরের স্টেপে গেলাম যে জারক বিজারকের ধাতব অংশের সাথে মাধ্যমিক অধাতব অংশ যুক্ত করলাম। এখন পরের স্টেপটা দেখি কি বলছে। পরের স্টেপটা দেখো কি বলছে, জারকে যত মোল অক্সিজেন থাকবে উৎপাদে তত মোলই পানি থাকবে। তার মানে আমাদের ভালো মতো দেখতে হবে যে কি বলছে এখানে। এখানে কিন্তু বলছে জারক, বিচারক না, কিন্তু এই জায়গাটা ভুল করলে কিন্তু পুরোটা ভুলে যাবে। তাহলে দেখো বলছে যে জারকে যত মোল অক্সিজেন থাকবে উৎপাদে তত মোল পানি থাকবে। এখন জারকে দেখো অক্সিজেন কত আছে, 7টা আছে। এখন দেখো এখানে যদি পটাশিয়াম ডাইক্রোমেট আগে যদি তোমার তুল্য সংখ্যা যদি 3 বসতো, ধরো যে এফির হচ্ছে তুল্য সংখ্যা 3, এটা হচ্ছে এখানে বসলেন, তাহলে কিন্তু 3 সাথে 21 হয়ে যেত। তো জারকে যেটা অক্সিজেন কথা আছে সেটা কিন্তু তোমার দেখা লাগবে সামনে যে সংখ্যাটা আছে তুল্য সংখ্যা সেটা সে গুণ করতে হবে, ঠিক করতে এখানে 1 দিয়ে গুণ, এই জন্য এখানে 7 মোল পানি হলেই হচ্ছে। এখন হচ্ছে আমাদের মোটামুটি কি কি উৎপাদ আছে সেটা হলো। এখন আমরা সমতাকরণ করব। সমতাকরণে দেখো শুরুতে কি লাগবে, সমতাকরণ করার জন্য H2 মানে যেটা হাইড্রোজেন আছে সেটা হচ্ছে প্রথমে শুরুতে বিজারক থেকে খোঁজা লাগবে। বিজারকে তুমি যদি না পাও তাহলে মাধ্যম থেকে খুঁজবা, তারপর দেখবে আস্তে আস্তে সবকিছু স্টেপ ঠিক হয়ে যাচ্ছে। দেখো এখন দেখো এই যে তোমার H2, এটা আমার কোথা থেকে খুঁজতে হচ্ছে, এটা এখন আমার বিজারক থেকে খুঁজতে হবে। দেখো এটা হচ্ছে তোমার বিজারক, বিজারকে কোনো হাইড্রোজেন আছে দেখো, বিজারকে কিন্তু নাই, তাহলে আমরা কই যাবো এখন, মাধ্যমে যাব। দেখো মাধ্যমে H2SO4, এখানে হচ্ছে 7 অণু হাইড্রোজেন আছে, এখানে আমার এখন 7 অণু লাগবে, তাহলে এখানে আমি 7 লিখলাম, 7 লিখলাম, তাহলে 7টা হাইড্রোজেন হয়ে গেল। এখন দেখো সালফেট আমাদের কয়টা আছে, দেখো এখানে আছে হচ্ছে তোমার 7টা, আর এখানে আছে হচ্ছে তোমার 6টা, মোট আছে হচ্ছে 13টা। এবার আমি দেখি যে এখানে 13টা আছে কিনা। দেখো এখানে আছে হচ্ছে তোমার, আচ্ছা ওটা আগে বাদ দাও, এই যে এফি যেটা ফেরাস, এটা এখানে কয় অণু আছে, এটা আছে এখানে হচ্ছে 6 অণু। তাহলে এখানে দেখি আমরা উৎপাদের ক্ষেত্রে 6 অণু আছে নাকি, উৎপাদে আছে কিন্তু তোমার 3 অণু, 2 অণু আছে। এখন 6 অণু করতে কি করতে হবে, সামনে 3 দিয়ে গুণ দিয়ে দিব। তাহলে দেখো তাহলে এফির ব্যালেন্সটা হয়ে গেল। তারপর এখন আসছে সালফেট, সালফেট আমরা দেখলাম যে এখানে 6টা, এখানে আছে হচ্ছে 7টা, 6 এর সাথে 13। এখন দেখো এখানে সালফেট এফি মানে ফেরিক সালফেট কতগুলো আছে, দেখো 3 3 9টা আছে, এখানে 9, এখানে আছে হচ্ছে তোমার একটা, 9 আর 1 10, আর দেখো Cr2SO4 এখানে আছে 3টা, তার মানে এটা ব্যালেন্স হয়ে গেছে, 13টা আছে। তারপরে এখন আসো পটাশিয়াম ডাইক্রোমেট, দেখো পটাশিয়াম 2টা আছে, হ্যাঁ আছে। তারপর হচ্ছে ক্রোমিয়াম 2টা আছে, হ্যাঁ এই যে এখানে ঠিক আছে। তারপর দেখো অক্সিজেন দেখো 7, 7টা অক্সিজেন এখানে আছে কিন্তু। তারপরে দেখো H2SO4, এটা তো আমি SO4 তো আগেই করে ফেলছি, আর H2 দেখো 7টা কিন্তু আছে, তার মানে কি আমরা এটা ব্যালেন্স হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আরো কিছু এক্সাম্পল দেখায়, প্লাস হচ্ছে তোমার বইয়ের পাশে যে এমসি গুলো থাকে যেগুলো সচরাচর তোমাদের করা হয়ে ওঠে না, সেগুলো আমি আজকে সলভ করবো। একটু ভিডিওটা লেন্থি হবে, বাট আমি মনে করি যেহেতু এবার সময় বাড়িয়েছি এই ধরনের প্রশ্ন থাকতে পারে, এবং থাকলে সেটা তোমাদের অবশ্যই উপকারে আসবে। তাহলে দেখো এখন এখানে দেখো অক্সালিক অ্যাসিড, তারপর পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর H2SO4, এটা হচ্ছে রিঅ্যাকশন করবো। এখন এখানে হচ্ছে তোমাদের শখটা যদি ভালো মতো দেখো তাহলে বুঝবা যে এটা হচ্ছে জারক, এটা হচ্ছে তোমার বিজারক, আর এটা হচ্ছে মাধ্যম। তাহলে আমরা এখন শুরু করি। প্রথমে হচ্ছে কি করব, প্রথমে জারক বিজারক চিহ্নিত করা হয়ে গেল, এখন কি করব একটু ধরো। এখন হচ্ছে জারকের তুল্য সংখ্যা বিজারকের আগে, আর বিজারকের তুল্য সংখ্যা জারকের আগে বসাবো। তাহলে এখন দেখো এই যে H2C2O4, এটা পরিবর্তিত অবস্থা কিন্তু দ্বারা হচ্ছে তোমার CO2। তাহলে দেখো CO2 তে কার্বনের
জ্বালানোর সময় কত হচ্ছে 4 হচ্ছে, আর এখানে দেখো কত হচ্ছে, এখানেও ধরো যে 2 প্লাস কার্বনের ধরলাম হচ্ছে x প্লাস হচ্ছে অক্সিজেনের -8 সমান সমান 0। এখানে হচ্ছে তোমার তাহলে দাঁড়াচ্ছে x সমান সমান 6। তাহলে দেখো কার্বনের এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 4 আর আগে ছিল 6, তাহলে কার্বনের তুল্য সংখ্যা কত হচ্ছে 2, তাহলে 2টা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আগে বসবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে তোমার Mn এখানে দেখো KMnO4 এখানে হচ্ছে যদি ধরি x প্লাস হচ্ছে তোমার Mnটা x আর হচ্ছে পটাশিয়ামের হচ্ছে 1 প্লাস হচ্ছে অক্সিজেন হচ্ছে -8 সমান সমান 0। তাহলে দেখো এখানে কিন্তু ম্যাঙ্গানিজের হচ্ছে +7, আমরা জানি ম্যাঙ্গানিজ পরবর্তীতে Mn2 প্লাস হয়, তার মানে হচ্ছে তুল্য সংখ্যা 5। তাহলে এখন এই তুল্য সংখ্যা 5টা কোথায় বসাবো, অক্সালিক অ্যাসিডের সামনে বসাবো। এই জিনিসটা আমি মিশাই দিই। এখন 2 নাম্বার স্টেপটা গেল, যে তুল্য সংখ্যাগুলো আমি বসাই দিলাম। এখন 3 নাম্বার স্টেপটা কি, জারক ও বিজারকের যে ধাতব অংশ আছে সেটা মাধ্যমে যে অধাতব অংশ সেটা যুক্ত করবো। এখন দেখো জারকে কিন্তু কোনো বিজারকে কিন্তু কোনো ধাতব অংশ নাই, সো এটা যুক্ত করতে হবে না। পরবর্তীতে যে জারকের ধাতব অংশ আছে সেটা যুক্ত করবো, তাহলে কি দাঁড়াচ্ছে পটাশিয়াম সালফেট হবে আর ম্যাঙ্গানিজ সালফেট হবে। তো এটা লিখে দিই, এটা লিখলাম। 4 নাম্বার স্টেপটা কি, 4 নাম্বার স্টেপটা হচ্ছে জারকে যত মোল পানি থাকবে বিজারকে তত মোল, জারকে যত মোল অক্সিজেন থাকবে বিজারকে তত মোল হচ্ছে পানি থাকবে। এখন দেখো জারকে দেখো এখানে কিন্তু অক্সিজেন কত আছে, 4টা আছে। 4টা কি লিখবো, লিখবো না, কারণ দেখো আগে কিন্তু তুল্য সংখ্যা 2 আছে, তাহলে কত হবে 8 অণু অক্সিজেন, 8 অণু সরি পানি। মানে এটা লিখলাম। এখন হচ্ছে আসলে সমতার ক্ষেত্রে, সমতার ক্ষেত্রে প্রথমে কি বলছি যে H2টা প্রথমে হচ্ছে বিজারক থেকে খোঁজা লাগবে, বিজারকে H2 আছে দেখো এখানে দেখো 5 অণু হচ্ছে তোমার। ও আরেকটা জিনিস ভুলে গেছি, এই যে H2CO4 এটা পরিবর্তিত অবস্থা কি দাঁড়ায়, কার্বন ডাই অক্সাইড, কিন্তু কার্বন ডাই অক্সাইডটা লিখতে হবে, পরিবর্তিত অবস্থা অবশ্যই থাকতে হবে। এখন তুমি বলতে পারো যে ভাই জারকের পরিবর্তিত অবস্থা তো লেখা নেই, জারকে বেশিরভাগ সময় ধাতু থাকে, ধাতুগুলো কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছে, এই জন্য এটা আলাদা লিখতে হবে না, বাট বিজারকেরটা লিখতে হবে। এখন দেখো তাহলে H2 যেখানে হচ্ছে 5 অণু, এখানে হচ্ছে তোমার লাগতেছে কত, এখানে হচ্ছে আরো 3 অণু বাকি আছে, আমরা এটা পরে দেখবো। তারপরে দেখো আচ্ছা ওরা ইয়ে করি যে এখানে যেহেতু আর 3 অণু লাগবে, 3 অণুটা আমরা করতে পারবো যে H2SO4, এখানে তাহলে আমরা 3 যদি লিখে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তারপরে এখন দেখো 5C2O4, C2O4 কে যদি আমি CO2 লিখি, লিখে 2 দিয়ে গুণ দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 5 যেহেতু আছে, 5 কিন্তু আছে এখানে, 5 মানে কত দাঁড়াচ্ছে, এখানে যদি দেখো 5 আছে মানে কি 5CO2 দুইবার আছে, তার মানে এখানে 10 অণু যদি CO2 আমি বলি তাহলে কিন্তু এটা ঠিক আছে। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, এখানে 10 অণু কার্বন ডাই অক্সাইড, কারণ দেখো 5C2O4 মানে CO2 নিচে 2, তাহলে 5 এর নিচে 2, এই দুটো গুণ করলে কিন্তু অটোমেটিকলি 10 চলে আসতেছে। সো এটা 10CO2 আমরা বুঝতে পারলাম। এখন দেখো 2KMnO4, এটা এখন দেখো 2KM, দেখো পটাশিয়াম 2টা আছে, আছে ঠিক আছে। তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ 2টা, ম্যাঙ্গানিজ এখানে কয়টা আছে, একটা আছে, সো এখানে আরেকটা বেড়ে যাবে 2MnSO4, 2MnO4। অক্সিজেন কতগুলো আছে দেখো 8টা আছে, অক্সিজেন 8টা কিন্তু মিলে গেছে। তারপর এখন দেখো সালফেট কতগুলো আছে, সালফেট আছে হচ্ছে 3টা, দেখো পটাশিয়াম সালফেট এটা, ম্যাঙ্গানিজ সালফেট এখানে 2টা, 3টা মিলে গেছে, সব মিলে গেছে, তার মানে ঠিক আছে এই রিঅ্যাকশনটা। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরটাতে যে এবার আসলে তোমার ওই যে বইয়ের পাশে যে এমসিকিউ থাকে যেটা সচরাচর তোমাদেরকে করা হয় না, সেটা আমরা দেখাবো। এই জিনিসটা হয়তো তোমরা আগে মুখস্থ করে তোমরা হয়তো লিখছো, বাট এখন একটু বুঝে করার জন্য তোমাদের মানে অনুরোধ করবো, কারণ এই ধরনের প্রশ্ন থেকে কিন্তু আসতে পারে। তো দেখো রিঅ্যাকশনটা আমরা লিখি, K2Cr2O7 প্লাস FeSO4 প্লাস মাধ্যমটাও লিখে দিই H2SO4। তো এখন দেখো কিভাবে করবো, প্রথমে জারক বিজারক চিহ্নিত করি, এটা হচ্ছে জারক, এটা হচ্ছে বিজারক, এটা আমরা আগে দেখে আসছি। আচ্ছা এই জিনিসটাকে আগে করছি দেখি, আচ্ছা এটা যেহেতু আগে করছি এটা দেখাচ্ছি না। এটা হচ্ছে তাহলে কত হচ্ছে জারক এবং বিজারক, কিন্তু দেখতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে জারক কোন চাইছে না বিজারক চাইছে। এখন তো যেহেতু জারকটা আগে চাইছে তাহলে জারক দেখো কত অণু থাকে, দেখো জারক কিন্তু আছে 1 অণু, বিজারক কত আছে, বিজারক আছে হচ্ছে 6 অণু, তাহলে অনুপাত কত হবে 1:6। এটা আশা করি বুঝতে পারছো, 1:6 এটা অ্যান্সার। পরেরটাতে দেখো ক্ষারীয় ম্যাঙ্গানিজ
ক্ষারীয় MnO4 ও C2O4 2 মাইনাস আয়নের রিডক্স বিক্রিয়ায় উভয়ের মোলার অনুপাত কত? এটা হয়তো তোমরা সব মানে অনেকেই মানে খুব সহজে দেখবা যে MnO4 চাইছে ক্ষারীয় না। দেখো সবাই হয়তো অম্লীয়টা ধরে করবা যে Mn2 প্লাস ধরে করবা, বাট দেখো তোমাদের কিন্তু এখানে কিন্তু বই আলাদাভাবে বলা আছে। সো এই জিনিসটা ভালো মতো মাথায় রাখো। বইয়ে দেখাই তোমাদেরকে, দেখো KMnO4 আরেকটা গালিতে দেখাই, দেখো এটা কিন্তু অম্লীয়, যেটা অম্লীয় সেটাতে কিন্তু Mn2 প্লাস অবস্থা বিক্রিয়া শেষে হয়, কিন্তু তোমার যদি ক্ষারীয় হয়, ক্ষারীয় হইলে কিন্তু MnO2 হবে। সো এই জিনিসটা দিয়ে তোমাদেরকে রিঅ্যাকশনটা আরেকটা দেখাই দিই। তাহলে হচ্ছে KMnO4 প্লাস হচ্ছে H2C2O4 প্লাস হচ্ছে H2SO4 মাধ্যম নিলাম। এই রিঅ্যাকশনটা কি হবে দেখো, ম্যাঙ্গানিজের অবস্থা কিন্তু দাঁড়াচ্ছে তাহলে কত, MnO4 মানে কত দাঁড়াচ্ছে, তার অবস্থা যাচ্ছে প্লাস হচ্ছে 7, আর এখানে থাকে কত, সরি MnO2, ওখানে দাঁড়াচ্ছে হচ্ছে, দাঁড়াও MnO2 সরি ভুল হয়েছে, তার অবস্থা পরিবর্তিত অবস্থা দাঁড়ায় হচ্ছে প্লাস 4, আর এখানে কত আছে দেখো, এখানে আছে হচ্ছে প্লাস 7, তার মানে তার পরিবর্তিত সংখ্যা হচ্ছে 3। তার পরিবর্তিত সংখ্যা 3টা আমরা এখন বিজারকের আগে বসাবো। আর C2O4 এর ক্ষেত্রে আমরা আগে থেকেও জানছি যে কত হবে, 2 হবে, তাহলে এখানে হচ্ছে 2। তাহলে ম্যাথটা করাইলাম না, ম্যাথটা তোমরা করে নিও। আর এমসিকিউ অ্যান্সারটা তো বুঝতে পারছো যে কেন বলছে, এখানে কিন্তু ক্ষারীয় বলছে, ভালো মতো মাথায় রাখতে হবে, ক্ষারীয় বলছে না অম্লীয় বলছে, ওখানে কিন্তু অনেকগুলো এমসিকিউ থাকে যেখানে হচ্ছে ক্ষারীয় বলছে অম্লীয় চাইছে, তো সেই জিনিসটা ভালো মতো দেখে নিবা। তাহলে তাহলে এখানে যেহেতু MnO4 আয়ন এবং C2O4, MnO4 যেহেতু আগে চাইছে, MnO4 এর অনুপাত কত 2, আর এই তোমার অক্সালিক অ্যাসিডের আয়নের অনুপাত কত 3, তাহলে অ্যান্সার কত হবে 2:3। তাহলে বুঝতে পারছো। লাস্ট এমসিকিউ, 9 গ্রাম ফেরাস সালফেটকে 1 মোলার KMnO4 দ্রবণে কতটুকু দরকার? এই জিনিসটা কিন্তু আগে দেখাইনি, এই জিনিসটা আর লাস্ট রিঅ্যাকশনটা দেখাই দিই, দিয়ে শেষ। তো দেখো প্রথমে জারক বিজারক, এটা হচ্ছে তোমার জারক, এটা হচ্ছে বিজারক, এটা চিহ্নিত করা শেষ, এটা হচ্ছে মাধ্যম। 2 নাম্বারটা হচ্ছে জারকের তুল্য সংখ্যা বিজারকের আগে, বিজারকের তুল্য সংখ্যা জারকের আগে বসাও। তাহলে জারকের তুল্য সংখ্যা কত হচ্ছে, এখানে হচ্ছে তোমার 5, যেহেতু এটা অম্লীয়, মানে যদি বাই ডিফল্ট যদি কিছু না বলা থাকে তাহলে সেটা অম্লীয়, তাহলে এখানে 5 বসাইলাম, আর টাকা দিয়ে বসাই 5 বসাইলাম, আর বিজারকের তুল্য সংখ্যা কিন্তু 1, সো এটা 1 লিখলাম। এবার এখন কি করব, যে জারক এবং বিজারকের যে তোমার ইয়া রয়েছে ধাতব অংশের সাথে মাধ্যমিক অধাতব অংশ যুক্ত করবো। তাহলে এখানে ধাতব অংশ হচ্ছে Fe, লিখলাম প্লাস K2 KMnO K2SO4 এটাও লেখা শেষ। এখন হচ্ছে কি করবো, এটা হচ্ছে 2 নম্বরের 3 নম্বরের স্টেপটা গেল। 4 নম্বরের স্টেপে হচ্ছে জারকে যত মোল পানি থাকে বিজারকে তত মোল হচ্ছে ইয়া থাকবে, অক্সিজেন থাকবে, বিজারকে তত মোল পানি থাকবে, তাহলে 4H2। এখানে আসে যে একটু ঝামেলা হয়ে যায়, অনেকে মানে এই জায়গাটা প্যানিক হয়ে যায় যে এখানে হচ্ছে আয়রন আছে হচ্ছে 5টা, এখানে হচ্ছে 2টা, তাহলে কিভাবে আমি ব্যালেন্স করবো, 5/2 লিখবো না, আমি তোমার 10 করব, মানে সবগুলো গুণ করে দেবো, ডাবল করলে কিন্তু আর সমস্যা হচ্ছে না। তাহলে এখানে আমি দেখো লিখে নিই, লিখে নিলে তোমার এই প্যানিকটা শেষ হয়ে যাবে। এটা হচ্ছে 10, 10 মানে কি, এখানে কি 1 থাকবে না, এখানে হয়ে যাবে 2, আর হাইড্রোজেন সালফেট এটা হচ্ছে 2টা, কিন্তু ডাবল করতেছি। তাহলে দেখো পানি তাহলে কত হচ্ছে, পানি কিন্তু 4 জায়গায় 8 হয়ে যাবে। তখন দেখো সমতা করার সময় H2 কে প্রথমে বিজারক থেকে খোঁজা লাগবে, H2 দেখো আছে বিজারকে অক্সিজেন আছে নাই, তারপরে এখান থেকে খোঁজা লাগবে। দেখো হাইড্রোজেন আছে কতগুলো, হাইড্রোজেন আছে হচ্ছে তোমার 8টা, এখানে আগে আসলে 2 লেখার দরকার নেই, এটা যেহেতু আমি পরে করব। দেখো 8টা যেহেতু আছে, 8টা আর কোথাও কিন্তু হাইড্রোজেন নেই, তার মানে আমার এখানে 8 নেওয়া লাগবে। এটা গেল হাইড্রোজেন সমতা শেষ। এখন দেখো শুরুতে আসি, ফেরাস আছে 10টা, এখানে কয়টা আছে, এখানে আছে হচ্ছে তোমার 2টা, তাহলে এখানে 5টা দেওয়া লাগবে। তাহলে কিন্তু 10টা হয়ে গেল। তারপরে দেখো সালফেট কতগুলো, সালফেটটা একবারে করে নিই,
এখানে আছে হচ্ছে 10টা, এখানে আছে হচ্ছে 8টা, 18টা আছে। এখানে দেখো, এখানে কিন্তু আছে 15টা, এখানে একটা 16টা, আর 8টা কই, এই যে দেখো MnSO4 এখানে কিন্তু 2টা আছে, এখানে একটা আছে, সো এখানে একটা দিলাম, তাহলে 18টা হয়ে গেল। তারপরে দেখো 2KMnO4, পটাশিয়াম 2টা আছে, MnO4 2টা আছে, অক্সিজেন এই যে এখানে 4 2 8, 8 অণু অক্সিজেন আছে, আর H2SO4 8টা হাইড্রোজেন আছে, SO4 তো আগে হিসাব করছি। এটা হচ্ছে তোমার সমতা। তাহলে দেখো এখানে এফির তুল্য সংখ্যাটা কত দাঁড়াচ্ছে, মানে FeSO4 এফির তুল্য সংখ্যাটা দাঁড়াচ্ছে, এটাই পরবর্তীতে লাগবে, এটা আসলে মেইন ম্যাথ না, জাস্ট তোমাদেরকে রিয়াকশনটা দেখাইলাম। পরবর্তী দেখো এফির তুল্য সংখ্যা কিন্তু এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 10। এফি কে যদি E1 ধরি তাহলে এটা হচ্ছে 10, আর KMnO4 এটার তুল্য সংখ্যা হচ্ছে 2, তাহলে এটা যদি Mn ধরি তাহলে হচ্ছে এটার তুল্য সংখ্যা হচ্ছে 2। এটা থেকে এখন পরবর্তী ম্যাথে যাব, এটা একটু মিশাই দিই। তো দেখো এই যে একটা ম্যাথ দিছে, 9 গ্রাম FeSO4 কে জারিত করতে 1 মোলার পটাশিয়াম KMnO4 দ্রবণে কতটুকু দরকার। এখন এটা একটা শর্ট সূত্রতে করবা যে E1 S1 V1 ইকুয়াল টু E2 S2 V2। বলতে পারো যে ভাই S1 V1 তো বুঝলাম, E1 কি, E1টা হচ্ছে তুল্য সংখ্যা। তাহলে দেখো এখন আমার দেখো কি চাইছে যে 1 মোলার KMnO4 দ্রবণে কতটুকু দরকার, আমার এই সব ইনফরমেশন আছে, আমার এই V2টা বের করতে হবে। আর S2 কিন্তু এখানে দেওয়া আছে, বাকিগুলো দেওয়া নেই। এখন দেখো E1 মানে কি, E1 আমরা যেহেতু প্রথমে বিচারক ধরছি, তাহলে F এর E1 কত দাঁড়াচ্ছে, 10 দাঁড়াচ্ছে। S মানে আমরা কি জানি, S মানে আমরা নরমালি জানি যে সরি S মানে হচ্ছে 1000 W/MV, এই সূত্রটা আমরা জানি। এটা আমরা লিখে দিলাম যে 10 ইন্টু 1000 W/MV, এই জিনিসটা মিশাই দিই। আর এখানে হচ্ছে তোমার M1, যেহেতু এখানে W1 M1 V1, আর এখানে আরটা V1 যেহেতু আছে, এই V1টা আমরা লিখে দিই। তাহলে দেখো এখানে V1 V1 কাটা যাচ্ছে। এখন তাহলে কি দাঁড়াচ্ছে, এই বাম দিকেরটা দেখো 10 ইন্টু 1000, W কত, W হচ্ছে 9.5, আর নিচে হচ্ছে M, Mটা কত, FeSO4, FeSO4 ভর করলে সম্ভবত আসে হচ্ছে কত দেখি, Fe হচ্ছে তোমার 56, সালফেটের হচ্ছে তোমার 32, আর অক্সিজেনের 64, 152। সো এটা হচ্ছে বাম দিকেরটা গেল। এখন ডান দিকে দেখো, ডান দিকে হচ্ছে E2 কত, E2 হচ্ছে আমরা পাইছি 2, যেহেতু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 2, আর এখানে বলছে V2, S1 এর S2 এর মান যেহেতু 1, সো এখানে হচ্ছে V2। আমরা দেখি যে ভাগ করে এটা আসে কিনা। সো এখানে একটা ভুল হয়ে গেছে, সরি, এফির পাশে যে তোমার তুল্য সংখ্যাটা ছিল সেটা কিন্তু এফি নিজের না, এটা কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সো এখানে 10 হবে না, এখানে হবে হচ্ছে 2। সরি, এই জিনিসটা আগে বলা উচিত ছিল, Fe2, আর এখানে হচ্ছে তোমার 10, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 2, এখানে হচ্ছে 10। সো দেখি বারো দশমিক পাঁচ। সো এই সূত্রটার মাধ্যমে তোমরা আসলে এটা সলভ করতে পারবা। তো আজকে এই কয়টা রিয়াকশন তোমাদেরকে দেখাইলাম, যেহেতু এবার 1 ঘন্টা ভর্তি পরীক্ষার সময় 1 ঘন্টা 15 মিনিট করছে, সো এই টপিকটা তোমাদের প্রশ্ন দিতেই পারে। সো এই টপিকটা দিলে তোমরা মুখস্থ না করে তোমরা পরীক্ষায় বুঝে বুঝে করতে পারবা, প্রশ্নপত্রে হয়তো জায়গা না পারলে ছোট ছোট করতে হবে। সো এই জিনিসটা প্র্যাকটিস করে রাখতে পারো। আর সকলকে শুভ পরীক্ষার জন্য, আসন্ন মেডিকেল অ্যাডমিশন ভর্তি পরীক্ষার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।